আমি আপনার সাথে আর কথাই বলবো না। আপনি অনেক বাজে জীবন ভাই। আগে যেভাবে আদর করতেন, কপালে চুমু দিতেন, ওরকম করলে তো আমি কিছুই বলতাম না। কিন্তু আজ আপনি যা করলেন, আমি ক্ষমা করব না আপনাকে কখনো। জহুরা কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কিশোরী। সারা শরীর কাঁপছে তার। উঠতে চাইল কিন্তু পারল না। জীবন ভাই ওকে জড়িয়ে ধরল। নাকে, মুখে, কপালে, পুরো মুখে চুমু এঁকে দিলেন। জহুরা জীবনের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদছে। তার ছোট ছোট নিঃশ্বাসগুলো জীবনের তপ্ত বুকে আছড়ে পড়ছে। জীবন বুঝতে পারছে রাগের মাথায় সে জহুরাকে কতটা আতঙ্কিত করে ফেলেছে। সে অত্যন্ত সাবধানে জহুরার চুলে আঙুল দিয়ে বিলি কাটতে শুরু করল। জীবন জহুরার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে খুব নরম গলায় বলল, সরি বেচে, আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। তুই আমার উপর রাগ করিস না, ভুল করে ফেললাম। জহুরা কোনো কথা বলল না, শুধু জীবনের শার্টটা আরও শক্ত করে খামচে ধরল। জীবন ওকে আরও কাছে টেনে নিয়ে বলল, তোর কি খুব কষ্ট আছে? আমি তো তোকে অনেক ভালোবাসি জোহরা। তুই আমার বিবাহিত বউ, তোর উপর আমার অধিকার আছে। কিন্তু তোকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। বিশ্বাস কর, আমি শুধু তোকে একটু বেশি নিজের করে পেতে চেয়েছিলাম। জীবন বিছানা থেকে উঠে ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। জহুরার হাতে আর গলায় যেখানে তার নাকের বা দাঁতের হালকা লাল দাগ হয়ে আছে, সেখানে সে খুব যত্ন করে মলম লাগিয়ে দিতে লাগলো। জহুরা ব্যথায় একবার উহ করে উঠতেই জীবন সেখানে ফু দিয়ে দিল। জীবন জহুরাকে কোলে তুলে নিয়ে আবার বিছানায় শুইয়ে দিল। এবার আর কোনো জবরদস্তি নেই, কেবল এক অদ্ভুত প্রশান্তি। জহুরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জীবন বলল, এখন একটু ঘুমা, আমি তোর পাশে আছি। কেউ আসবে না এখানে। কাল সকালে উঠে দেখবি সব ঠিক হয়ে গেছে। জহুরা তাকাচ্ছেও না, ঘুমাচ্ছেও না, শুধু ফুপাচ্ছে। হাত দিয়ে চোখ কচলালো। জীবনের মায়া হলো। জীবনের উচিত ছিল অনুমতি নেওয়া, কিন্তু সে তো ভুলে গেছিল তার বউ এখনো নাবালিকা। তাকে আমার দেখে পেচ্ছে, তোর এই চোখের পানি আমি সহ্য করতে পারছি না। একটু হাসতো আগের মতো। আমি সে আগের জীবন হতে চাই যার কাছে তুই সব কথা বলতে পারতি। জহুরার ভিতরে যেন আরও ঝড় শুরু হলো। ওর ভিতর ফেটে যাচ্ছে কষ্টে। এমন তো নয় জহুরা ভালোবাসে না জীবন ভাইকে, সেও বাসে। জহু, লক্ষ্মীটি, প্লিজ কাঁদিস না। আমি হয়তো আবেগের বশে তোকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আমি বুঝতে পারিনি তুই এতটা ভয় পাবি। আমাকে মাফ করে দে। জীবন ভাই উন্মাদের মতো হয়ে গেছে। তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। আমি কখনোই তোকে কষ্ট দিতে চাইনি। তুই আমার কাছে একদম নিরাপদ। আমি আর কখনো তোকে না বলে বা তোর অমতে এমন কিছু করবো না যাতে তুই ভয় পাস। প্রমিস। জহুরার চোখের পানি মুছে দিয়ে পাশ থেকে এক গ্লাস পানি দিল। না চাইতেও জহুরা খেয়ে নিল। জহুরা জীবনের চোখে আর জানোয়ার সুলভ চাহনি দেখল না, দেখল এক অপরাধ বোধে দগ্ধ প্রেমিকের আকুতি। ধীরে ধীরে জহুরার কান্নার বেগ কমে এলো। সে জীবনের বলিষ্ঠ বাহুর ওপর মাথা রেখে একসময় শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমানোর আগে কত কিছু ভাবল। সে রাগ করলেও কোথায় যাবে? যতই হোক, স্বামীর বাড়িও এটা, নিজের বাড়িও এটা। জীবন জহুরার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করল, সে যাত্রার আগে জহুরার মনের সবটুকু ভয় মুছে দিয়ে যাবে। জোর দিয়ে শরীর পাওয়া গেলেও ভালোবাসা দিয়ে মন জয় করতে হয়। এ কথা যতজন প্রেমিক বুঝবে না, সে আসলেই ব্যর্থ। আজ গভীর রাতেও অর্পণ এসে দাঁড়িয়ে আছে আয়েশার বাড়ির পেছনে। আয়েশাকে বের হতে বলছে, কিন্তু আয়েশা নাশর বান্ধা, সে তো আসছে না। বহু সাধনায় নতুন আইডি খুলেছে অর্পণ। আয়েশার রিয়েল আইডিও পেয়েছে। অর্পণ দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ঘড়ি দেখল। রাত এখন 2:10। আয়েশার জানালার ওপাশে আবছা আলো দেখা যাচ্ছে, কিন্তু মেয়েটার দেখা নেই। অর্পণের ধৈর্যের বাঁধ এবার সত্যি ভেঙে যাচ্ছে। সে ফোন বের করে খুব নিচু কিন্তু ধারালো গলায় ভয়েস দিল, যদি 3 গুণার সাথে সাথে সামনে না আসো পেতনি, তবে আমি সোজাসুজি ঘরে চলে আসব। তোমার আব্বু আম্মু জানলে তখন ভালো দেখাবে তো? 1 2। অর্পণের 3 বলার আগেই আয়েশা চোরের মতো পা টিপে টিপে পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো। মাথায় ওড়নাটা পেঁচানো, চোখমুখ ভয় আর লজ্জায় লাল হয়ে আছে। অর্পণের সামনে এসে দাঁড়াতেই অর্পণ ওর পথ আগলে দাঁড়ালো। কি হলো? ফোনে তো খুব স্বামী স্বামী করে মুখে খই ফুটতো, এখন সামনে এসে বিড়ালের মতো কাঁপছো কেন? অর্পণের গলায় তাচ্ছিল্য আর রাগ মেশানো। আয়েশা মাথা নিচু করে বলল, অর্পণ ভাই, ওসব তো মজা ছিল। আপনি এত সিরিয়াসলি নেবেন জানতাম না। প্লিজ বাড়ি যান। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। অর্পণ আয়েশার আরও কাছে এগিয়ে এলো। ওর গলার স্বরটা এবার খুব গম্ভীর হয়ে গেল। মজা? যখন জহুরাকে হারানোর যন্ত্রণায় পড়েছি, তখন তুমি ফেক আইডি খুলে
আমার সাথে ইয়ার্কি করেছিলে। তুমি কি জানো অর্পণ খান যখন কারো পেছনে লাগে তখন তার পরিণতি কি হয়? আয়েশা এবার কেঁদে ফেলল। আমি শুধু আপনার মন ভালো করতে চেয়েছিলাম। আপনি জোহরার জন্য কষ্ট পাচ্ছিলেন বলে আমি। থামাও তোমার যুক্তি। অর্পণ ধমকে উঠল। দেখা যেহেতু দিয়েছ, এখন থেকে তৈরি থেকো। জীবন যদি জোহরাকে আগলে রাখতে পারে, তবে আমিও জানি কিভাবে নিজের পাওনা বুঝে নিতে হয়। কাল থেকে আর ফেক আইডি লাগবে না, ডিরেক্ট কল দিবা, মন থেকে যেন। আয়েশা অবাক হয়ে অর্পণের দিকে তাকালো। অর্পণের চোখে আজ অন্য এক তেজ। সে কি তবে জোহরাকে ভুলে আয়েশার দিকে মন দিচ্ছে? আয়েশা বিড়বিড় করল। মাই গড, নিজের পাওনা বুঝে নিতে হয় কিভাবে জানেন? তাহলে জোহরাকে পেলেন না কেন? কিছু বললে? না না না, বলার সাহস কই। অর্পণ কতক্ষণ কি যেন ভাবল। ওই পেতনি, একটা কিস করবে? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, ইন্না লিল্লাহ। অর্পণের মুখে এমন বেহায়া আবদার শুনে আয়েশার যেন আকাশ ভেঙে মাথায় পড়ল। সে দুই কানে হাত দিয়ে কয়েক পা পিছিয়ে গেল। অর্পণ ভ্রু কুঁচকে আয়েশার নাটক দেখছে। কি হলো? এত তওবা পড়ার কি হলো? অর্পণ এক পা এগিয়ে এলো। আয়েশা চোখ বড় বড় করে বলল, আপনি কি সত্যিই অর্পণ স্যার, নাকি জোহরার শোকে আপনার মাথা পোড়াই গেছে? বিয়ের আগে কিস? আস্তাগফিরুল্লাহ, আমাদের বংশে এসব কোনো দিন হয়নি। অর্পণ একটা বাঁকা হাসি দিল। আয়েশার এই ঘাবড়ে যাওয়া মুখটা তার বেশ লাগছে। সে পকেটে হাত দিয়ে আয়েশ করে দাঁড়ালো। বংশে হয়নি তো কি হয়েছে? আমি তো আর তোমার বংশের লোক নয়। আর ফোনে যে দিনরাত স্বামী স্বামী করে মুখে ফেনা তুলে ফেলো, তখন তো বড় বড় কথা বলো। এখন স্বামী যখন দাবি নিয়ে সামনে দাঁড়িয়েছে, তখন ইন্নানিল্লাহ পড়ছো কেন? আয়েশা আমতা আমতা করে বলল, ওটা তো ওটা তো ডিজিটাল প্রেম ছিল। সামনাসামনি তো আর এসব হয় না। আর আমি পেতনি কেন হতে যাব? সাজগোজ করলে আমাকে সবাই অপ্সরা বলে। অপসরণা ছাই, চোরের মতো ওড়না পেঁচিয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে পেতনি ছাড়া আর কি বলবো? অর্পণ এবার একটু সিরিয়াস হলো। শোনো আর কি, তোমার বান্ধবীকে আমি পাইনি, কারণ ও আমার নসিবে ছিল না। কিন্তু তুমি যে নিজ থেকে আমার নসিবে ঢুকে পড়ার চেষ্টা করছো, সেটার মাসুল তো দিতেই হবে। আয়েশা গাল ফুলিয়ে বলল। মাসুল বুঝি কিস দিয়ে দিতে হয়? অর্পণ এবার হো হো করে হেসে ফেলল। শীতের এই নিঝুম রাতে অর্পণের হাসির শব্দটা আয়েশার কানে যেন মধুর সুরের মতো বাজল। হাসি থামিয়ে অর্পণ ওর চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, না, মাসুল দিতে হবে আমার সারা জীবনের বিরক্তি সহ্য করে। এখন ঘরে যাও, কাল সময় মতো কল দিও। না দিলে কিন্তু এবার সত্যি তোমার আব্বুর সামনে দাঁড়িয়ে বলবো, আপনার মেয়ে আমাকে স্বামী মেনে বসে আছে। আয়েশা আর এক মুহূর্ত দাঁড়ালো না। লজ্জায় লাল হয়ে সে এক দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। অর্পণ কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল। তার মন থেকে জহুরার সেই বিষাদমাখা মেঘটা যেন একটু একটু করে কাটছে। এই পাগলি মেয়েটা কি তবে সত্যিই তার জীবনের নতুন বসন্ত হয়ে আসবে? অর্পণ বাইক স্টার্ট দিতে দিতে বিড়বিড় করল, পেতনি হলেও মেয়েটার উপস্থিত বুদ্ধি আছে। জহুরাকে না পাওয়ার ক্ষতটা বোধহয় এই মেয়েটাই ভরাট করবে অর্পণের জীবনের। রাত কাটছে না জীবন ভাইয়ের। জহুরা আরামে ঘুমাচ্ছে একজনের মনে অশান্তি দিয়ে। জীবন ভাইয়ের ঘুম আসছে না, মূলত জহুরা একবারও তাকালো না, কথাও বলেনি। ও কি আর কথা বলবে না? জীবন ভাই একবার ফোনে সময় দেখছে তো নিজের বুকে ঘুমিয়ে থাকা জহুরাকে দেখছে, মাঝে মধ্যে কপালে চুমু এঁকে দিচ্ছে। হঠাৎ দীর্ঘ একটা দম ছাড়ল জীবন ভাই। ফোনে অ্যালার্ম বেজে উঠল। সময় ৩টে। অ্যালার্ম বন্ধ করে জহুরাকে আলতো করে ডাকতে লাগল। মাথায় কপালে হাত ছুঁইয়ে ডাকছেন, জহু, ওঠ। এখন তাহাজ্জুদের নামাজ পড়ার সময়। জীবন ভাইয়ের মনে যখন শান্তি কম থাকে তখনই নামাজ। আজও সেম। জহুরাকে ডাকতে ডাকতে নিজে বিছানা থেকে নামলেন। হাঁটু গেড়ে বসে জহুরাকে ডাকলেন। আধো ঘুমে চোখ মেলল জহুরা। ওঠ, গোসল করে নামাজ পড়বি। করবো না। কাটকাট গলার স্বর জহুরার। কেন, সমস্যা তো নেই, গোসল করলেই হবে। আপনার মতো এত গরম না আমার শরীর, এখন গোসল কে করবে? তুই আর আমি। নামাজ পড়বো না। কেন? এমনি 5 ওয়াক্তের নামাজ পড়ি, এটাই তো অনেক। আমি কোনো মাদ্রাসার ছাত্রী নই যে দিনে রাতে নামাজ পড়তেই হবে। জহুরা রাগের মাথায় কথা বললেই অযৌক্তিক কথাবার্তা। এই যে এখনো বলল,
মাদ্রাসার ছাত্রদের জন্যই কি শুধু নামাজ ফরজ? কথাটা এরকম হয়ে গেল না। পৃথিবীর সব পুরুষ পুরুষ না, মসজিদের ইমাম সাহেবই পুরুষ। হুজুর দেখলেই কিছু মহিলা পর্দা করে, আর কোনো পুরুষকে চোখে দেখে না। যাই হোক, ওঠ, গোসল করবি, পানি গরম আছে। বললাম তো উঠবো না, বেশি জোরে জোরে করলে কিন্তু চিৎকার করবো। কথা না শুনলে কিন্তু। জীবন ভাই জহুরার অবুঝ আর অযৌক্তিক কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তার চোয়াল শক্ত হয়ে এলো, কিন্তু তিনি নিজেকে সামলালেন। জহুরা এখনও অভিমানে ফুঁসছে, আর সেই অভিমান ভাঙানোর বদলে সে বারবার তেড়াবেঁকা কথা বলে জীবনের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। জীবন জহুরার কোনো ওজোর আপত্তি কানে তুলল না। জহুরা বিছানা ছেড়ে নামতে না চাইলে সে এক ঝটকায় ওকে পাজাকোলা করে তুলে নিল। জহুরা ভয়ে আর রাগে জীবনের পিঠে 2-3টে কিল মারল, কিন্তু এই জাদ্রেল শরীরের কাছে জহুরার শক্তি কিছুই না। বাথরুমে ঢুকে জহুরাকে নিচে নামিয়ে দিয়ে জীবন দরজাটা লক করে দিল। জহুরা দেয়ালের সাথে লেপটে গিয়ে বলল, আপনি এখানে কি করছেন? যান, বাইরে যান। জীবন গম্ভীর গলায় বলল, একসাথে গোসল করবো বলেছি না? তোর এই পাগলামি কমানোর জন্য আমার উপস্থিত থাকা দরকার। সে শাওয়ারের নব ঘুরিয়ে দিল। হালকা গরম পানির ঝাপটা দুজনের উপর পড়তেই জহুরা শিউরে উঠল। পানির শব্দে বাথরুমের ভেতরের পরিবেশটা কেমন যেন মায়াবী হয়ে উঠল। জহুরা ভেজা কাপড়ে জীবনের বুকের সাথে লেপ্টে আছে। পানির ধারা ওদের দুজনের ওপর দিয়ে গড়িয়ে পড়ছে। জীবন জহুরার ভেজা মুখটা 2 হাতে আগলে ধরল। ওর কপালে নিজের কপাল ঠেকিয়ে নিচু স্বরে বলল, তুই তো রাগ করিস কেন পিচ্ছি? আমি যখন থাকবো না, তখন কি রাগগুলো আমাকে মনে করাবে? জহুরা কোনো কথা বলতে পারল না। গরম পানির ঝাপটায় আর জীবনের শরীরের তপ্ত উত্তাপে ওর শরীরের সব হাড় যেন গলে যাচ্ছে। সে নিস্তেজ হয়ে জীবনের বুকের ওপর মাথা রাখল। জীবন সাবান হাতে নিয়ে খুব যতনে জহুরার হাতে, ঘাড়ে আর পিঠে মাখিয়ে দিতে লাগল। ওর প্রতিটি ছোঁয়ায় কোনো জবরদস্তি নেই, আছে এক বুক মমতা। জহুরার মনে হলো এই মানুষটা তাকে যেমন করে জ্বালাতে পারে, তেমনি এক নিমিষেই সব কষ্ট ধুয়ে দিতেও পারে। গোসল শেষে জীবন নিজেই জহুরার ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছে দিল। ওকে বাইরে নিয়ে এসে একটা নতুন শুকনো কাপড় হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি পড়ে নে, নামাজে দাঁড়াতে হবে, দেরি হয়ে যাচ্ছে। জহুরা যখন কাপড় পাল্টে জায়নামাজে দাঁড়ালো, তখন তার মনটা একদম শান্ত। জহুরা পেছনে দাঁড়িয়ে দেখছিল জীবন কত একাগ্রতার সাথে সিজদায় পড়ে আছে। জীবনের সেই বলিষ্ঠ শরীরটা আজ আল্লাহর সামনে একদম নুয়ে পড়েছে। জহুরার চোখে জল চলে এলো। নামাজ শেষ করে জীবন জায়নামাজে বসেই মোনাজাত করল দীর্ঘক্ষণ। জহুরা পেছনে দাঁড়িয়ে অপলক চেয়ে রইল সেই পিঠটার দিকে, যা তার সমস্ত পৃথিবীর আশ্রয়। জীবন মোনাজাত শেষ করে ঘুরে তাকালো। জহুরাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আলতো করে হাসল সে। জীবন উঠে এসে জহুরার সামনে দাঁড়ালো। জহুরার ভেজা চোখের পাতা আর শান্ত মুখটা দেখে ওর ভেতরে আবারও একরাশ মমতা উথলে উঠল। জীবন 2 হাতে জহুরার মুখটা আগলে ধরল। তারপর খুব পরম মমতায় জহুরার কপালে ঠোঁট ছোঁয়ালো। সেই দীর্ঘ চুম্বনে যেন মিশেছিল হাজারো ক্ষমা প্রার্থনা আর অগাধ ভালোবাসা। জীবন জহুরার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আঙুলের গিটে গিটে চুমু খেল। জহুরা আর নিজেকে সামলাতে পারল না। এতক্ষণের চেপে রাখার সব অভিমান বাঁধ ভাঙল। সে ফুপিয়ে কেঁদে উঠে জীবনের প্রশস্ত বুকে মাথা লুকালো। জীবন ওকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। জহুরা কান্নারত স্বরেই অস্পষ্ট করে বলল, আপনি এত পচা কেন? আপনি জানেন আমি কতটা ভয় পেয়েছিলাম। জীবন নিচু স্বরে বলল, আমি জানি, আমি তোকে আদর করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি, আর কখনো তোকে এভাবে ভয় পেতে দেব না, কথা দিচ্ছে। অঙ্ক শেখানোর কথা বলে আমাকেই আনবক্সিং করে ফেলেন। জীবনের শার্টের বোতামে নখ খুঁটতে খুঁটতে বলল। জীবন হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। জহুরা কান্নার বেগ একটু থেমিয়ে জীবনের বুক থেকে মাথা তুলল। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, ঠোঁট দুটো কাঁপছে। সে মাথা নিচু করে খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলল, জীবন ভাই, আপনাকে চুমু খাবো। কথাটা শুনে জীবনের অবস্থা এমন হলো যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আসমান ভেঙে তার মাথার ওপর পড়ল বুঝি। জহুরা যে এভাবে নিচ থেকে কিছু বলবে, এটা জীবনের কল্পনারও বাইরে ছিল। সে স্তব্ধ হয়ে কয়েক সেকেন্ড জহুরার দিকে চেয়ে রইল। তার জাদ্রেল শরীরের ভেতরটা যেন থর থর করে কেঁপে উঠল। জহুরার এই সহজ আর গভীর আবদার জীবনের সমস্ত পুরুষত্বকে এক নিমিষেই কাবু করে ফেলল। জহুরা ইডার লজ্জা পেয়ে মাথাটা আরও নিচু করে নিল, কিন্তু জীবন ভাইয়ের পাঞ্জাবির হাতাটা খামচে ধরে রইল।
এই এক মুহূর্তেই যেন জীবন ভাইয়ের দুনিয়াটা ওলটপালট হয়ে গেল। সকাল গড়িয়ে রোদের ঝিলিক জানালার পর্দা ভেদ করে ঘরের ভেতর ঢুকছে। জীবন ভাই আয়নার সামনে দাঁড়িয়ে টিপটপ হয়ে তৈরি হচ্ছেন। রাতে জহুরার সেই অদ্ভুত আবদার আর কাঁপা কাঁপা গলায় চুমু খাবো বলাটা এখনও জীবনের মস্তিষ্কে নেশার মতো কাজ করছে। তবে জীবন এখন বেশ গম্ভীর। জহুরা বিছানায় এলিয়েছিল। জীবন ভাই ঘড়িতে সময় দেখে ডাক দিলেন। জহু, অনেক বেলা হলো, যা ঝটপট বেরিয়ে হয়ে নে, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। জহুরা বিছানা ছেড়ে উঠে বসল। এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে জীবনের দিকে বড় বড় চোখ করে তাকালো। গতকাল রাতের সেই ভয়ঙ্কর মুহূর্ত আর তারপর জীবনের আদর সব মিলিয়ে ওর মনে এখনও একরাশ অভিমান জমে আছে। জহুরা মুখ বাঁকিয়ে বলল, বাহ, কাল রাতে অঙ্ক শেখানোর কথা বলেছিলেন। অঙ্ক তো শেখালেনই না, বরং আমার সাথে ওসব অদ্ভুত কাজ করলেন, সারা রাত জ্বালালেন আমায়। আর এখন বলছেন স্কুলে যা। আমার হাড় গোড় সব ব্যথা করছে, আর আপনি পাঠাচ্ছেন স্কুলে? যাব না আমি জীবন ভাই। জীবন ভাই পারফিউম দিতে দিতে থেমে গেলেন। আয়নায় জহুরার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে এক চিলটে বাঁকা হাসলেন। জীবন ধীরে ধীরে জহুরার কাছে এসে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, অঙ্ক শেখানোর কথা চলে পেয়েছে, কিন্তু তোকে দেখলে যে আমার সব পাহাড় পর্বতের হিসেব উলটপালট হয়ে যায়। আর তুই যে নিজে থেকে শেষ রাতে চুমুর আবদার করলি, সেগুলি কি অঙ্কের চেয়ে কম জরুরি ছিল? বল মিসেস জীবন খান। জহুরা লজ্জায় লাল হয়ে বালিশ দিয়ে মুখ ঢাকল। আপনি একটা আস্ত অসভ্য। আমি যাব না স্কুলে। জীবন ভাই বালিশটা টেনে সরিয়ে দিলেন। এবার তার কণ্ঠস্বর কিছুটা জাদ্রেল হয়ে উঠল। যাবি না মানে? অবশ্যই যাবি। আমি নিজে তোকে ড্রপ করে আসবো। আর শোন, স্কুলে গিয়ে যেন কোনো ছেলে ফ্রেন্ডের সাথে বা অন্য কারোর সাথে বেশিক্ষণ আড্ডা না দেখি। সোজা ক্লাসে যাবি, আর ক্লাস শেষ হলে আমি নিজেই তোকে পিক আপ করতে আসবো। তাড়াতাড়ি রেডি হও। জহুরা গজগজ করতে করতে বাথরুমের দিকে পা বাড়ালো। আমারও সময় আসবে, পুরো মেয়ের সাথে একটু কথা বলতে দেখি শুধু, তারপর বোঝাবো মজা। জীবন ভাই অট্ট হাসিতে ফেটে পড়লেন। আরে বাহ, আমার বউ তো এখন শাসনও শিখে গেছে। যা, এখন রেডি হয়ে আয়। জহুরা ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরোতেই এক ঝটকায় শীতের কাঁপুনি ওকে ধরল। ও কাঁপা কাঁপা গলায় বলল, কালও তো গেলাম না, আজও ইচ্ছে করছে না। আর স্কুল থেকে তো বারবার ফোন আসছে, আপনি তো হ্যান্ডেল করেন। আজও একটা ফোন দিয়ে বলে দিন না যে আমি অসুস্থ। জীবন ভাই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুলে চিরুনি চালাচ্ছিলেন। আয়নায় জহুরার প্রতিফলন দেখে একটা বাঁকা হাসি দিলেন। অসুস্থ? কাল যে আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরলি, তখন তো বেশ সুস্থ ছেলে। আজ কোনো বাহানা চলবে না, তাড়াতাড়ি ইউনিফর্মটা পরে নে। জহুরা বিছানায় ধপ করে বসে পড়ল। আমি যাব না মানে যাব না, অত কড়াকড়ি ভালো লাগে না আমার। আর আপনি যখন দুবাই চলে যাবেন তখন তো কেউ আমাকে ড্রপ করতে যাবে না। আজ থেকে প্র্যাকটিস করি না যাওয়ার। জীবন ভাই এবার ঘুরে দাঁড়ালেন। জহুরার কাছে এসে ওর দুই কাঁধ শক্ত করে ধরলেন। দুবাই যাওয়ার সময় পিছিয়েছে বলেই তো তোকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার সুযোগ দিচ্ছে। আর আমি না থাকলে তোকে স্কুলে পাঠানোর ব্যবস্থা আমি করে যাব। খবরদার জহুরা, আমার মেজাজ গরম করিস না। জীবন ভাই জহুরাকে প্রায় টেনে হিচড়ে বিছানা থেকে তুললেন। জহুরা কান্নাকাটি শুরু করলেও লাভ হলো না। তিনি নিজে আলমারি থেকে জহুরার ইউনিফর্ম বের করে ওর হাতে ধরিয়ে দিলেন। 5 মিনিট সময় দিলাম, রেডি হয়ে নিচে। ব্রেকফাস্ট টেবিলে যেন তোকে দেখি। নিচে নামার সময় জহুরা ইচ্ছে করেই ধীর পায়ে হাঁটছিল, কিন্তু জীবন ভাই পেছনেই ছিলেন। গেটের সামনে আসতেই জহুরা আবার গো ধরল। আমি যাব না জীবন ভাই, প্লিজ। জীবন ভাই কোনো কথা না বলে জহুরাকে পাঁজা কোলা করে তুলে নিলেন। জহুরার হাত পা ছোড়াছুড়ি আর মৃদু চিৎকারের তোয়াক্কা না করে সোজা গাড়ির পেছনের সিটে বসিয়ে দিলেন। দরজা লক করে ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট দিলেন। আপনি কি আমাকে মানসিক রোগী বানাবেন? এভাবে কেউ জোর করে স্কুলে পাঠায়? জহুরা চিৎকার করে বলল। জীবন ভাই রিয়ার ভিউ মিরার দিয়ে জহুরার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, তোর পড়ালেখা শেষ করানোর আমার দায়িত্ব। আর তুই যে ফাঁকিবাজ, তোকে ডান্ডা মেরে ঠান্ডা না রাখলে চলবে না। চুপচাপ বসে থাক, স্কুলে গিয়ে যেন কোনো অভিযোগ না শোনে। গাড়ি যখন স্কুলের গেটে পৌঁছালো, জহুরা একদমই নামতে যাচ্ছে না। সিটের কোনায় গুটিসুটি মেরে বসে সে জীবন ভাইয়ের দিকে রাগী চোখে তাকিয়ে রইল। জীবন ভাই গাড়ি থেকে নেমে পেছনের দরজা খুলে দিলেন। নাম, এবার দেরি হয়ে যাচ্ছে। জীবন ভাইয়ের গলায় এখন কোনো আপোষ নেই। জহুরা চিৎকার করে বলল, আপনি একটা একগুয়ে। গতকাল স্কুল থেকে ফোন দিয়ে আমায় ঝাড়ি দিয়েছে। সব আপনার জন্য হয়েছে, নামবো না আমি। জীবন ভাই আর কথা বাড়ালেন না। জহুরার হাত ধরে এক প্রকার টেনেই গাড়ি থেকে নামালেন। জহুরা তখনও গজগজ করছে। মানুষের জামাই কত রোমান্টিক হয়, আর আমারটা হয়েছে এক স্কুল ইন্সপেক্টর। স্বাধীন শুধু পড়াশোনা পড়াশোনা আর শাসন। ধুর।
জীবন ভাই ওর কথা শুনে মনে মনে হাসলেও মুখে কঠোরতা বজায় রাখলেন। জহুরার কপালে চুলগুলো ঠিক করে দিয়ে খুব নিচু স্বরে বললেন, রোমান্টিকতা স্কুল থেকে ফেরার পর দেখাবো, এখন সোজা ক্লাসে যা। আর শোন, টিফিন পিরিয়ডে গেটের কাছে আসবি না। ড্রাইভার বা অন্য কারোর সাথে যাওয়ার কথা ভাববিও না, আমি নিজে আসবো। জহুরা রাগে পা ঠুকে স্কুলের ভেতরে ঢুকে গেল। জীবন ভাই অপলক দৃষ্টিতে ওর যাবার দিকে তাকিয়ে রইলেন। স্কুল শেষে জহুরা বের হতেই দেখল জীবন ভাই ঠিকই গেটের সামনে দাঁড়িয়ে আছেন। গাড়িতে ওঠার পর জহুরা একদম চুপ। জীবন ভাই আয়নায় ওর মুখটা দেখে বললেন, কি হলো? মুখটা আমার প্যাচের মতো করে রেখেছিস কেন? জহুরা উত্তর দিল না। জীবন ভাই ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, চল, তোকে তোর প্রিয় ফুচকা খাওয়াতে নিয়েছি। অনেক তো রাগ করলি। জহুরা এবার একটু নরম হলো। সত্যি? হ্যাঁ সত্যি, তবে শর্ত একটাই, বাসায় গিয়ে আবার পড়তে বসতে হবে। জহুরা আবার মুখ ভেঙচি কাটল। আপনি তো চলে যাবেন, আমি কিভাবে থাকবো এই কয়দিন একা একা? জীবন ভাই জহুরার হাতটা একটু শক্ত করে চেপে ধরে বিড়বিড় করে বললেন, চিন্তা করিস না পেয়েছে, আমি যাওয়ার আগে তোকে এমন এক মায়ের বাঁধনে বেঁধে যাব যে তুই নিজে আমাকে ছাড়া থাকতে পারবি না। হাই অপসরা। কালো শার্ট প্যান্ট পরনে আর মাথায় ক্যাপ, মুখে মাস্কওয়ালা মানুষটাকে চিনতে অসুবিধে হলো না আয়েশার। কালকে তো বেশ বললেন, অপসরা না ছাই। বলেছি অপসরা না ছাই, কিন্তু তুমি ডানা কাটা প্রজাপতি না, এটা তো বলিনি। অর্পণ মাস্কটা একটু নামিয়ে বাঁকা হাসল। ওর এই মাস্ক আর ক্যাপের আড়ালের রহস্যময় রূপ দেখে আয়েশার বুকটা ঢিপঢিপ করছে। সে আমতামতা করে বলল, বাহ, এক রাতে আপনার রুচি এত বদলে গেল। কালকে বললেন পেতনি, আর আজকে বলছেন প্রজাপতি। অর্পণ আয়েশার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, রাতের অন্ধকারে পেতনি মনে হয়েছিল, কিন্তু এই দিনের আলোতে তো দেখছি ভুল বলেছি। তবে ডানা কাটা প্রজাপতিদের বেশি উড়তে দেওয়া ঠিক না, ডানা ছেটে নিজের কাছে বন্দি করতে হয়। আয়েশা চোখ বড় বড় করে তাকালো। আপনি কি জীবন ভাইয়ের সাথে থাকতে থাকতে ওনার মতো সাইকো হয়ে যাচ্ছেন? ডানা ছাটা মানে কি? অর্পণ কোনো উত্তর না দিয়ে পকেট থেকে বাইকের চাবি বের করল। অনেক কথা হয়েছে, এবার বাইকে ওঠো। আমরা শহরের বড় ওই রুফটপ রেস্টুরেন্টে যাব। আয়েশা আটকে উঠে দুপা পিছিয়ে গেল। কি রেস্টুরেন্টে? পাগল হয়েছেন? কেউ দেখে ফেললে আমার আব্বু আমাকে জ্যান্ত কবর দিয়ে দেবে। আমি কোথাও যাব না। অর্পণ একটু কঠোর গলায় বলল। 3 গুনতে শুরু করব কালকের মতো? আয়েশা কাঁদো কাঁদো মুখে বলল, অর্পণ ভাই, প্লিজ বুঝুন, আমি তো আপনার মতো স্বাধীন নই। আর আপনি আমার সাথে ডেটে যাচ্ছেন, এটা জানলে জীবন ভাই তো আমাকে মেরেই ফেলবে। অর্পণ এক পা এগিয়ে এসে আয়েশার একদম সামনে দাঁড়ালো। আয়েশার ওড়নার এক কোণা ধরে টেনে টুনে ঠিক করতে করতে বলল, জীবন ভাই জহুরাকে নিয়ে ব্যস্ত, তার সময় নেই আমার দিকে তাকানোর। আর আমি তোমাকে কারো অনুমতি নিয়ে নয়, নিজের অধিকারে নিয়ে যাচ্ছি। এখন কি শান্তিতে উঠবে, নাকি সবার সামনে হাত ধরে টেনে নিয়ে যাব? আয়েশা দেখল অর্পণের জেদ জীবন ভাইয়ের চেয়ে কোনো অংশে কম নয়। সে ভয়ে ভয়ে বাইকের পেছনে বসল। অর্পণ হেলমেট পরে বাইক স্টার্ট দিতেই আয়েশা ওর শার্টের পেছনের অংশটা খামচে ধরল। অর্পণ আয়নার দিকে তাকিয়ে মুচকি হাসল, বিড়বিড় করে বলল, এই প্রজাপতিটা বোধহয় শূন্য জায়গাটা দখল করে নিতে চাইছে। শহরের ব্যস্ত রাস্তা দিয়ে অর্পণের বাইকটা তীরের মতো ছুটে চলল। আয়েশা ভয়ে চোখ বন্ধ করে অর্পণের পিঠের সাথে লেপ্টে রইল। আয় হাই ফিল হচ্ছে পেতনি, চুমু খেলে না অথচ লেপ্টে আছো। বাতাসের শোঁ শব্দ আর অর্পণের গায়ের কড়া পারফিউমের ঘ্রাণে আয়েশা যেন দিশেহারা। হঠাৎ হেলমেটের ভেতর থেকে অর্পণের দুষ্টুমি মাখা কণ্ঠ ভেসে এলো, আয় হাই ফিল হচ্ছে তো পেতনি, রাতে তো চুমু খেলে না, অথচ এখন তো দেখি বেশ লেপ্টে আছো। সুবিধা বোঝার সুযোগ নিচ্ছ নাকি? আয়েশার কান দিয়ে যেন সত্যি সত্যি ধোঁয়া বেরোচ্ছে কথাটা শুনে। সে তড়িৎ বেগে অর্পণের পিঠ থেকে নিজেকে সরিয়ে নিল। লজ্জায় আর রাগে তার মুখ লাল হয়ে গেছে। তাড়াতাড়ি নিজের স্কুলের ব্যাগটা পিঠ থেকে সামনে এনে অর্পণ আর নিজের মাঝখানে একটা দেওয়াল বানিয়ে দিল। দাঁত কিরমির করে বলল, অসভ্য লোক একটা, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমি ভয়ে ধরলাম আর আপনি ফাজলামো করছেন। অর্পণ আয়নায় আয়েশার লাল হয়ে যাওয়া মুখটা দেখে শব্দ করে হেসে উঠল। সেই হাসিতে আজ কোনো বিষাদ নেই, বরং এক অন্যরকম উন্মাদনা। বাইকটা যখন রেস্টুরেন্টের পার্কিং লটে এসে থামল, আয়েশা যেন হাফ ছেড়ে বাঁচল। সে ধরফর করে বাইক থেকে নামতে গেল, কিন্তু তখনই ঘটল এক বিপত্তি।
পার্কিংয়ের এক কোণে শুয়ে থাকা এক বিশাল দেহী দেশি কুত্তা হঠাৎ আয়েশাকে দেখে উঠে দাঁড়ালো এবং বিকট শব্দে ঘেউ ঘেউ করে তেড়ে এলো। আয়েশা কুত্তা দেখে এমনিতেই বাঘ দেখার মতো ভয় পায়। সে এক বিকট চিৎকার দিয়ে নিজের ব্যাগটা ছুঁড়ে মারল কুত্তার দিকে, কিন্তু কুত্তা তো থামার পাত্র নয়। আয়েশা উল্টো ঘুরে অর্পণকে জাপটে ধরল। এবার আর স্কুলের ব্যাগ মাঝখানে নেই। আয়েশা অর্পণের জ্যাকেট খামচে ধরে তার বুকের ভেতর মুখ লুকিয়ে কাঁপছে। আয়েশা চিৎকার করে বলল, ওরে বাবা রে, খেয়ে ফেললো। অর্পণ ভাই বাঁচান, কুত্তাটা আমাকে টার্গেট করেছে। অর্পণ প্রথমে হক্কচকিয়ে গেলেও দৃশ্যটা দেখে হাসিতে ফেটে পড়ল। সে এক হাতে আয়েশাকে আগলে ধরে অন্য পা দিয়ে কুত্তাটাকে ভয় দেখানোর ভান করল। কুত্তাটা দুবার ঘেউ ঢেউ করে লেজ গুটিয়ে অন্যদিকে চলে গেল। অর্পণ আয়েশার কানের কাছে মুখ নিয়ে হাসতে হাসতে বলল, কি হলো পেতনি? এখন তো ব্যাগটাও নেই মাঝখানে। কুত্তার ভয়ে একদম স্বামীর বুকে এসে আশ্রয় নিলে। কাল রাতে যে তওবা পড়ছিলে, সেটা কি কুত্তা দেখেই উঠে গেল? আয়েশা, চোখ মেলে দেখো, কুত্তা চলে গেছে। কিন্তু সে তখনও অর্পণকে জড়িয়ে ধরে আছে। সে তাড়াতাড়ি অর্পণকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজের ব্যাগটা মাটি থেকে কুড়িয়ে নিল। ধুলো ঝাড়তে ঝাড়তে বিড়বিড় করে বলল, কুত্তাটা নির্ঘাত আপনার কোনো রিলেটিভ। আমাকে টাইট দেওয়ার জন্য আপনিই ওকে ট্রেনিং দিয়ে রেখেছেন। অর্পণ মুচকি হেসে আয়েশার হাতটা শক্ত করে ধরল। হতেও পারে, আমার রিলেটিভরা তো একটু এরকমই হয়। চল এখন উপরে, পেতনিটাকে কিছু খাওয়ানো দরকার, নয়তো কুত্তার চেয়েও বেশি কামড়াবে আমাকে। আয়েশা মুখ ভেঙচি কাটল ঠিকই, কিন্তু অর্পণের হাতের স্পর্শে তার মনের কোণে এক অন্যরকম ভালো লাগা উঁকি দিল। কুত্তা কাঁপানো প্রেম। কি? আপনার কোনো পাগলা ফ্যান যদি আপনাকে দেখে ফেলে কি হবে? অর্পণ সিঁড়িতে পা রেখেই এক মুহূর্তের জন্য থামল। আয়েশার দিকে ফিরে তাকিয়ে চোখের কোণে দুষ্টুমি ফুটিয়ে তুলল। ফ্যান দেখলে কি হবে? তোমার মতো এক পেতনিকে নিয়ে রেস্টুরেন্টে আছি, দেখলে আমার সব ফ্যানরা দুঃখে গান শোনাই বন্ধ করে দিবে। ভাববে অরফন খানের চয়েস এতটাই খারাপ যে সে শেষমেশ এক ডাইনি ধরলো। অর্পণ হাসতে হাসতে বলল। আয়েশা অর্পণের হাতে একটা চিমটি কেটে দিয়ে গাল ফুলিয়ে বলল, অসভ্য লোক। ফ্যানরা আমাকে দেখলে বলবে, ইস, এত সুন্দর একটা অপ্সরা এই কাঠকোট্টা গায়কের সাথে কি করছে। আপনাকে বরং টিপস দেবে কিভাবে আমার মতো সুন্দরীদের সাথে কথা বলতে হয়। অর্পণ হাতটা ছাড়ল না, উল্টো আরও একটু শক্ত করে ধরে আয়েশাকে নিজের দিকে টেনে নিল। টিপস দেওয়ার লোক আমার লাগবে না, আমি জানি এই পেতনিকে কিভাবে বশ করতে হয়। আর শোনো, কোনো ফ্যান যদি দেখে ফেলে তবে সোজাসুজি বলবো এটা আমার হবু মিসেস অর্পণ খান। তখন দেখবে ফ্যানরা লাইন ধরে তোমাকে ভাবি বলে সালাম দিচ্ছে। আয়েশা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ফেলল। অর্পণের এই সোজাসুজি কথাগুলো ওর বুকের ভেতর তোলপাড় সৃষ্টি করছে। সে নিচু স্বরে বলল, আপনি এত বেপরোয়া কেন অর্পণ ভাই? জোহরাকে তো এভাবে কখনো ধরেননি। অর্পণের চোখের সেই ঝিলিকটা এক পলকের জন্য ম্লান হলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। জোহরা ছিল আমার দীর্ঘশ্বাস, আর তুমি হলে আমার নিঃশ্বাস। জোহরাকে আমি হারিয়েছি কারণ আমি তখন নীরব ছিলাম, কিন্তু তোমাকে আমি হারাতে চাই না, কারণ তুমি নিজ থেকেই আমার এই ভাঙ্গা মনের দরজায় কড়া নেড়েছ। রেস্টুরেন্টের এসির ঠান্ডা বাতাসে আয়েশার গায়ের লোম খাড়া হয়ে উঠল। সে অর্পণের সাথে পা মিলিয়ে ভেতরে ঢুকল। অর্পণ ওকে উইন্ডো সিটে বসিয়ে ওয়েটারকে ইশারায় ডাকল। তারপর নিজে উঠে গিয়ে কানাকানি করে কি যেন বলল। তারপর আবার এসে বসল আয়েশার সামনে। উলালা মনে গিয়ে উঠল অর্পণ, একেলা পায়াছি রে শ্যাম এই নিথুর বনে, আজ পাশা খেলব রে শ্যাম। অর্পণের গলায় গানের সুরটা যখন নিচু স্বরে বেজে উঠল, রেস্টুরেন্টের সেই কোণটা যেন মুহূর্তেই মায়াবী হয়ে উঠল। আয়েশা মন্ত্রমুগ্ধের মতো অর্পণের দিকে তাকিয়ে রইল। এই সেই অর্পণ খান যার বিরহী গান শুনে হাজারো মানুষ কাঁদে, আর আজ সে আয়েশার চোখের দিকে তাকিয়ে আধো দুষ্টুমিতে পাশা খেলার নিমন্ত্রণ দিচ্ছে। আয়েশার হাসি পেল। একটা মানুষ কতটা গিরগিটি হয়! কয়দিন আগেও একটা মানুষ দেবদাস হয়েছিল, আর আজ মজনু ব্যাটা। গানের কলিটা শেষ করে অর্পণ হঠাৎ টেবিলের ওপর রাখা আয়েশার হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় নিল। আয়েশা চমকে উঠে হাত সরাতে চাইল, কিন্তু অর্পণ ছাড়ল না। ওর চোখে আজ এক অদ্ভুত গভীরতা। অর্পণ খুব নিচু স্বরে বলল, আয়েশা, তোমার আগমনটা আমার জীবন পাল্টে দেবে ভাবিনি আমি।
তোমার প্রতি চিরকৃতজ্ঞ। ঠিক তখনই ওয়েটার এসে টেবিলের উপর একটা ঢাকনা দেওয়া ছোট ট্রে রাখল। অর্পণ ইশারা করতেই ওয়েটার ঢাকনাটা সরালো। সেখানে কোনো ভারী খাবার নেই, বরং মাঝখানে একটা ছোট্ট কিউট ভ্যানিলা কেক, যার ওপর নীল ক্রিম দিয়ে বড় বড় করে লেখা উইল ইউ বি মাই রিয়েল মিস্টার্স অর্পণ খান? আয়েশার চোখের মনি স্থির হয়ে গেল। সে ভাবতেই পারেনি অর্পণ এতটা দ্রুত আর এতটা সরাসরি তাকে প্রপোজ করবে। অর্পণ পকেট থেকে একটা ছোট্ট নীল পাথরের আংটি বের করল। আয়েশার চোখের দিকে তাকিয়ে অর্পণ বলল, ডিজিটাল প্রেম তো অনেক হলো পেতনি, এবার সত্যি সত্যি আমার পাশে থাকবে? আমি হয়তো খুব পারফেক্ট কেউ নয়, কিন্তু কথা দিচ্ছি আমার সুরের প্রতিটা টানে তোমাকেই আগলে রাখবো। তোমার জন্য নিজেকে কোরবানি দিতেও দ্বিধা করব না। হবে আমার সারা জীবনের সাথী। আয়েশা ভেজা চোখে হেসে ফেলল। লজ্জিত মুখে অর্পণের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, পেতনি হয়ে যদি আপনার জীবনটা সুন্দর করতে পারি তবে আমি রাজি। অর্পণ হাসি মুখে আয়েশার আঙুলে নীল আংটিটা পরিয়ে দিল, যেন নতুন বসন্ত এলো। অর্পণের আঙুলের ছোঁয়া আংটি হয়ে আয়েশার হাতে বসার পর কয়েক সেকেন্ড সময় যেন থমকে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই অর্পণের মুখের সারা জীবনের সাথী শব্দটা শোনার পর আয়েশার ঘোর কাটল। হৃৎপিণ্ডের ধকধকানি যেন কানের পর্দায় আছড়ে পড়ছে। এক লহমায় তার মনে হলো, এ কী করে ফেলল সে? এটা কি স্বপ্ন না বাস্তব? এই ডিজিটাল যুগে একজন সেলিব্রিটি গায়ক এভাবে তাকে সরাসরি প্রপোজ করল। যদি কেউ দেখে ফেলে, যদি ভিডিও করে ভাইরাল করে দেয়? আয়েশার পুরো শরীর কাঁপতে শুরু করলো। ভয়ের এক হিমশীতল স্রোত বয়ে গেল তার শির দাঁড়া দিয়ে। সামনে বসা মানুষটার মায়াবী চোখ চোরার দিকে তাকানোর সাহসও হারিয়ে ফেলল সে। অর্পণ যখন মুগ্ধ হয়ে নিজের নতুন বাগদত্তাকে দেখছিল, আয়েশা তখন ব্যাগটা শক্ত করে বুকের সাথে জাপটে ধরল। কোনো কিছু না ভেবেই সে চেয়ার ছেড়ে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে দিল দৌড়। রেস্টুরেন্টের করিডোর দিয়ে আয়েশার পালানোর দৃশ্যটা দেখে অর্পণ প্রথমে পাথর হয়ে গেল। সে ভাবতেই পারেনি তার পেতনি এভাবে তাকে ফেলে দৌড় দেবে। অর্পণ থতমত খেয়ে কিছুক্ষণ ওভাবেই বসে রইল। তারপর হুঁশ ফিরতেই সে ফিসফিস করে বলে উঠল, আরে বিলটা তো অন্তত দিয়ে যেতে পারতে পেতনি। অর্পণ দ্রুত টাকাটা টেবিলের ওপর রেখে আয়েশার পেছনে ছুটল। রেস্টুরেন্টের গেটের সামনে আসতেই দেখল আয়েশা কুয়াশাচ্ছন্ন রোদে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। অর্পণ কাছে গিয়ে আয়েশার হাতটা টেনে ধরল। আয়েশা আতকে উঠে বলল, অর্পণ ভাই প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার খুব ভয় করছে। লোকে দেখলে কি বলবে? আপনি একজন বড় সিঙ্গার, আপনার সম্মান নষ্ট হবে। অর্পণ এবার হো হো করে হেসে ফেলল। রাস্তার মানুষগুলো অবাক হয়ে তাদের দিকে তাকাচ্ছে। অর্পণ মাস্কটা আরেকবার ঠিক করে নিয়ে আয়েশার একদম কানের কাছে মুখ নিয়ে এলো। ভয় পাচ্ছ কেন? আমি তো প্রাইভেট স্পেসেই প্রপোজ করেছি, আর সিঙ্গার বলে কি আমার মন নেই? শোনো আয়েশা, তুমি দৌড়ে আমার থেকে পালাতে পারো, কিন্তু তোমার আঙ্গুলের এই আংটিটা থেকে পালাবে কিভাবে? এটা এখন তোমার আর আমার বন্ধনের চিহ্ন। আয়েশা কাঁপা কাঁপা চোখে নিজের হাতের নীল আংটিটার দিকে তাকালো। সূর্যের আলোয় পাথরটা ঝিলমিল করছে। অর্পণ ওর হাতটা নিজের মুঠোয় নিয়ে বাইকের দিকে পা বাড়ালো। এখন চলো, স্কুল ছুটির সময় হয়ে গেছে। জীবন ভাই জোহরাকে নিতে আসার আগেই তোমাকে পৌঁছে দিয়ে আসি, নয়তো তোমার এই পেতনির রূপ দেখে জীবন ভাই আবার আমার হবু বউকে নিয়ে হাসাহাসি করবে। আয়েশা মাথা নিচু করে অর্পণের সাথে বাইকের দিকে হাঁটা দিল। ভয়ের আড়ালে তখন তার মনের এক কোণে জয়ের এক মিষ্টি হাসি ফুটে উঠেছে। কিন্তু মজার কথা হলো, স্কুলে গিয়ে দেখে স্কুল ছুটি। আয়েশার তো পায়ের নিচে মাটি নেই। আয় হায়, আমার ভাগ্য গেল। এখন কি জবাব দিব আম্মু আব্বুর কাছে? স্কুলের শূন্য গেটটার দিকে তাকিয়ে আয়েশার অবস্থা এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ছুটির ঘণ্টা অনেক আগেই বেজে গেছে, অথচ সে অর্পণের সাথে প্রেমে মজে সময় জ্ঞান হারিয়ে ফেলেছিল। আয়েশা কপালে হাত দিয়ে রাস্তায় বসে পড়ার উপক্রম হলো। হায় হায়, আমার ভাগ্য তো আজ কুত্তা দিয়ে শুরু হয়ে জ্যান্ত কবরে গিয়ে ঠেকবে। এখন বাড়ি গিয়ে আম্মু আব্বুর কাছে কি জবাব দেব? ওনারা তো জানেন স্কুল এখন না, অনেক আগে ছুটি হয়ে গেছে। অর্পণ হেলমেট হাতে নিয়ে আয়েশার ঘাবড়ে যাওয়া মুখটা দেখছিল। সে একটু দুষ্টুমি করে বলল, আরে ঘাবড়াচ্ছ কেন? বলবে যে আজকে স্কুলে এক্সট্রা ক্লাস ছিল। মিছে কথা তো আর হবে না। আমার কাছে প্রেমের এক্সট্রা ক্লাস তো করলে এতক্ষণ। থামুন তো আপনার ফাজলামো। আয়েশা প্রায় কেঁদে ফেলল। আপনি জানেন না আমার আব্বু কতটা কড়া।
বিশেষ করে জোহরার বিয়ের পর থেকে। উনি তো আমাকে চোখে চোখে রাখেন। এখন বাড়ি গিয়ে যদি দেখি আব্বু গেটে দাঁড়িয়ে আছে, তবে তবে আপনার দেওয়া এই নীল আংটিটি হজম করা ছাড়া আর কোনো পথ থাকবে না আমার। ঠিক সেই মুহূর্তে আয়েশার ফোনে জুহুরার মেসেজ এলো। ওই তুই, আমি স্কুল থেকে বের হয়ে গেছি। জীবন ভাই গেটে দাঁড়িয়েছিল, আমি ওনাকে কোনো মতে বলেছি তুই পাশের বান্ধবীর বাসায় নোটস নিতে গিয়েছিস, বাসায় যা তাড়াতাড়ি। আয়েশা দ্রুত রিপ্লাই দিল। হ্যাঁ, যাচ্ছি। জুহুরার এই সময়োচিত বুদ্ধির জন্য আয়েশা মনে মনে তাকে হাজারো দোয়া দিল। অর্পণ আর কথা না বাড়িয়ে আয়েশাকে নিয়ে দ্রুত বাইক ছোটালো আয়েশাদের বাসার দিকে। বাসার একদম মোড়ে, যেখানে লোকচক্ষুর অন্তরালে যাওয়া যায়, সেখানে বাইক থামালো সে। আয়েশা তাড়াহুড়ো করে নামতে যাবে, তখনই অর্পণ ওর হাতটা টেনে ধরল। অর্পণ খুব নিচু স্বরে চোখের কোণে দুষ্টুমি নিয়ে বলল, এত বড় বিপদ থেকে বাঁচালাম, একটা রিওয়ার্ড তো পাওনা আছে। যাওয়ার আগে একটা কিস দাও তো পেতনি। আয়েশা লজ্জায় মুহূর্তেই লাল হয়ে গেল। সে চোখ বড় বড় করে বলল, তওবা তওবা, অর্পণ ভাই, আপনি কি পাগল হলেন? মাঝ রাস্তায় এসব কি বলছেন? আর বিয়ের আগে তো একদমই না। ছি ছি, কি অশ্লীল আবদার এটা। অর্পণ একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, বিয়ের আগে চুমুতেই তো বেশি স্বাদ। আচ্ছা ঠিক আছে, না দিলে তো জোর করব না, কিন্তু রাতে তৈরি থেকো। জানালার ওপাশে আবার আসবো কিন্তু। আয়েশা অর্পণের দিক থেকে নজর সরিয়ে নিয়ে পালাতে চাইল। যাওয়ার আগে অর্পণ ওর আঙুলে থাকা নীল আংটির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আংটিটা পারলে লুকিয়ে রাখো, আর ধরা পড়লে বলো জোহরা গিফট করেছে। আর যদি সেটাও না পারো, তবে বুক ফুলিয়ে বলো অর্পণ খানের সাথে তোমার নাম লেখা হয়ে গেছে। আয়েশা আর এক সেকেন্ডও দাঁড়ালো না। লজ্জায় কুকড়ে এক দৌড়ে গলির ভেতর ঢুকে গেল। অর্পণ কিছুক্ষণ ওভাবেই হাসি মুখে দাঁড়িয়ে রইল। পরন্ত দুপুরে অর্পণের মনে হলো, জুহুরাকে না পাওয়ার সেই আক্ষেপটা আজই চঞ্চল মেয়েটার হাসির কাছে হার মেনে নিয়েছে। আচ্ছা, জুহুরাকে যদি সে পেত, তাহলে কি আয়েশার মতো মেয়েটা ওর হতো? পাশের সিটে জুহুরা একদম কুকড়ে বসে আছে। ক্ষুধার চোটে ওর মেজাজটাও খিটখিটে হয়ে গেছে। পেটটা চেপে ধরে শুকনো মুখে জীবন ভাইয়ের দিকে তাকিয়ে বলল, জীবন ভাই প্রচণ্ড খিদে পেয়েছে, মনে হচ্ছে পেটের বাচ্চা কাচ্চা সব মরে গেল বুঝি। জীবন ভাই ড্রাইভিং সিটে বসে জহুরার পেটের দিকে এক পলক আর চোখে তাকালেন। জহুরার অবুঝ কথাগুলো শুনলে মাঝে মধ্যে ওনার ভেতরে এক আদিম উন্মাদনা জেগে ওঠে। একটা বাঁকা হাসি দিয়ে তিনি দ্রুতই বললেন, বাচ্চা, তুই চাইলে তো এখন আরেক রাউন্ড হতে পারে। তাহলে অন্তত নিশ্চিত হতে পারবো যে আমি সত্যিই বাবা হয়ে যাচ্ছি। কাল রাতের ওই কান্না আর কাপাকাপির জন্য মনে হয় ঠিকমতো প্রজেক্ট সাকসেসফুল হয়নি। জহুরা মুহূর্তের মধ্যে নিজের কান দুটো গরম হতে অনুভব করল। ও এখন নিজের কপাল চাপড়াতে চাইছে। কেন যে বাচ্চার কথা বলতে গেল? জীবন ভাইয়ের মতো একজন জাদরেল আর বেপরোয়া মানুষের সামনে এমন রূপক কথা বলা মানেই নিজেকে বিপদে ফেলা। কি বাজে মাইন্ড ওর স্বামীর, ছি! সে তোতলামি করে বলল, আপনি সব কিছুর সাথে ওসব কেন টেনে আনেন? আমি ক্ষুধার কথা বলেছি, আর আপনি কি বলছেন এসব? জীবন ভাই গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে পার্ক করতে করতে বললেন, আমি তো জাস্ট তোর কথার উত্তর দিলাম মিসেস জীবন খান। তুই বাচ্চার কথা তুললে আমি প্রসেসটা মনে করিয়ে দিলাম। এখন নাম, আমি তোর পেটের কথা মেটাই, তারপর না হয় রাতের অঙ্ক নিয়ে বসা যাবে। জহুরা আর কথা বাড়াল না। জীবন ভাই যখন এমন বেপরোয়া ভঙ্গিতে কথা বলেন, তখন পালানোর আর কোনো রাস্তা থাকে না। সে দ্রুত গাড়ি থেকে নেমে সামনের দিকে হাঁটতে শুরু করল, আর পেছন থেকে জীবন ভাইয়ের সেই গম্ভীর অথচ বিজয়ী হাসি। আজ সেই প্রতীক্ষিত দিন। খানবাড়িতে সকাল থেকেই একটা ব্যস্ততা কাজ করছে, কারণ আজ জীবন ভাইয়ের দুবাই যাওয়ার ফ্লাইট। ড্রয়িং রুমে ব্রিফকেস আর ব্যাগগুলো গুছিয়ে রাখা হয়েছে। জহুরা সকাল থেকেই চুপচাপ, তার মনের ভেতরটা এক অজানা শূন্যতায় হাহাকার করছে। জীবন ভাই নিজের রুমে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন। জহুরাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি এগিয়ে এলেন। জহুরার হাত ধরে টেনে নিজের খুব কাছে নিয়ে আসলেন তিনি। জহুরা মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে উঠল। জীবন ভাই পরম মমতায় জহুরার কপালে একটি দীর্ঘ চুমু এঁকে দিলেন। কাঁদিস না পিচ্ছি, মাত্র তো 1 সপ্তাহ। কাজটা শেষ করে আমি তোর কাছে ফিরে আসবো। এই 7 দিন নিজের খেয়াল রাখবি, পড়াশোনা করবি, আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবি, মনে থাকবে? জীবন ভাইয়ের কণ্ঠে আজ কোনো জাদরেল শাসন নেই, আছে কেবল এক রাশ ভালোবাসা। জহুরা জীবনের শার্টের বোতাম ধরে বিড়বিড় করে বলল, আপনাকে ছাড়া আমার 1 সপ্তাহ কি করে কাটবে? জীবন ভাই হাসলেন। জহুরার চিবুকটা উঁচিয়ে ধরে বললেন, আমি না থাকলে আমার নজর কিন্তু তোর উপর থাকবে। সাবধানে থাকিস মিসেস জীবন খান। নিচে নেমে আসতেই দেখলেন অর্পণ চাবি হাতে দাঁড়িয়ে আছে। অর্পণই আজ ভাইকে এয়ারপোর্টে এগিয়ে দিতে যাবে।
গাড়িতে ওঠার পর যখন অর্পণ ড্রাইভিং সিটে, তখন জীবন ভাই আর চোখে ভাইয়ের দিকে তাকালেন। অর্পণের চোখে আজকাল কোনো অভিমান দেখে না জীবন, বরং এক অদ্ভুত উজ্জ্বলতা, শান্ত নরম ভাব। জীবন ভাই হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার অর্পণ, বেশ খুশি লাগছে? অর্পণ এবার সুযোগ বুঝে আসল কথাটা পেরল। জীবন, আসলে একটা ব্যাপার জানানোর ছিল। আমি আমি আয়শাকে পছন্দ করি, মানে ওকে আমি জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে চাই। জীবন ভাই মুহূর্তের জন্য থমকে গেলেন, তারপর মুচকি হেসে অর্পণের কাঁধে হাত রেখে বললেন, আয়শা, জৌরসী সেই বান্ধবীটা, বাহ, তুমি তো বেশ কাছের ছেলে। আমি ভাবলাম তুমি এখনো দেবদাস হয়ে আছো, আর এদিকে তুমি তো নিজের আখের গুছিয়ে নিয়েছো। জীবন ভাই বেশ উৎসাহ দিয়ে বললেন, শোনো, আয়শা মেয়েটা ভালো, তুমি যদি ওকে নিয়ে সুখী হতে পারো তবে আমার পূর্ণ সমর্থন রইল। ফিরে এসে না হয় তোমার বিয়ের দৌড়ঝোড় শুরু করবো, তবে সাবধান, আগলে রেখো। 3 হয় প্রপোজ করেছি, জানো মেয়েটা অতিরিক্ত লাজুক। বললাম একটা কিস দাও, একবার নয়, 2 বার নয়, 3 বার বললাম, কিন্তু দেয় না, বলে বিয়ের আগে না। জীবন ভাইয়ের অর্পণের কথা শুনে হো হো করে হেসে উঠলেন। অর্পণের মতো শান্ত স্বভাবের ছেলে যে আয়েশার মতো চটপটে মেয়ের প্রেমে পড়বে তা তিনি ভাবতেই পারেননি। অর্পণ যখন আয়েশার লজ্জা আর কিস না দেওয়ার গল্পটা শোনালো, তখন জীবনের হাসির মাত্রা আরও বেড়ে গেল। জীবন হাসতে হাসতে বললেন, আরে ভাই, আয়শা তো ঠিকই বলেছে, বিয়ের আগে কিস দিয়ে দিলে তো সবই শেষ। মেয়েটা লাজুক না, বুদ্ধিমতীও বটে, তবে আয়শার জন্য তোমার এই ব্যাকুলতা দেখে আমার শান্তি লাগছে। আয়শাকে আগলে রাখো অর্পণ, ও মেয়েটা সত্যি হীরের টুকরো। তোমার মঙ্গল হয়ে এসেছে মেয়েটা, যতদূর মনে হয়। দুজনের জামা কাপড় এক রং এক স্টাইল, দুজনের চোখে কালো সানগ্লাস আর মাস্ক, সব কিছু কালো, আর রয়েছে ওভারকোট, পায়ে কালো বুট, পুরাই ঝাক্কাস 2 যমজ ভাই। এয়ারপোর্টের গেটে পৌঁছে জীবন যখন গাড়ি থেকে নামছিলেন, তখন অর্পণের হাতটা শক্ত করে ধরলেন। জীবনের চোখে এবার একটু গম্ভীর আর দায়িত্ববোধের ছায়া। তিনি নিচু স্বরে বললেন, শোনো অর্পণ, আমি 7 দিনের জন্য বাইরে যাচ্ছি। জোর আগে তো সবসময় আমি নিজের চোখে চোখে রেখেছি, এখন 7 দিনও আমার চোখের আড়ালে থাকবে। তোমাকে একটা দায়িত্ব দিয়ে গেলাম, জোহরাকে নিজের বোন ভেবেই না হয় এ কদিন একটু দেখে রেখো। মেয়েটা বড্ড অবুঝ আর অভিমানী। অর্পণ ভাইয়ের চোখে চোখ রেখে মাথা নাড়ল। চিন্তা করো না জীবন, জহুরা আমার কাছে এখন শুধু তোমার স্ত্রী বা আমার ভাইয়ের বউ নয়, ও আমার বোনের মতোই। আমি ওর কোনো অযত্ন হতে দেব না। জীবন ভাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্রিফকেসটা হাতে নিলেন। যাওয়ার আগে অর্পণকে ইশারায় বললেন, আর আয়শাকে নিয়ে বেশি তোড়জোড় করো না, ফিরে এসে আমি নিজে কথা বলবো বাবার সাথে। আসি তাহলে। তারা দুজন এখন দুদিকে। জীবন ভাই সিকিউরিটি গেটের দিকে এগিয়ে গেলেন আর অর্পণ পার্কিং লটে থাকা গাড়ির দিকে। অর্পণ গাড়ির কাছাকাছি আসতেই হঠাৎ মনে হলো ওর মাথাটা প্রচণ্ড জোরে ঘুরল। চোখের সামনে চারপাশটা ঝাপসা হয়ে পুরো পৃথিবীটা যেন বনবন করে ঘুরে গেল। কয়েক সেকেন্ডের জন্য সে একটা গাড়ির বনেটে হাত রেখে নিজেকে সামলানোর চেষ্টা করল। শরীরের ভেতর থেকে একটা তীব্র দুর্বলতা ওর শিরদাঁড়া দিয়ে নেমে যাচ্ছে। অর্পণ বিড়বিড় করে বলল, হঠাৎ এমন হচ্ছে কেন? হয়তো রাতের জাগরণ আর দুশ্চিন্তার ফল। সে এসবে খুব একটা পাত্তা না দিয়ে টলটলে পায়ে গাড়িতে উঠে গেল। ড্রাইভিং সিটে বসে এক মুহূর্ত চোখ বন্ধ করে দম নিল সে। শীতল বাতাস ওর মুখে লাগতেই সে কিছুটা ধাস্ত হল। অর্পণ গাড়ি স্টার্ট দিল ঠিকই, কিন্তু ওর অবচেতন মন কেমন যেন পড়ছে। ঠিক বহু বছর আগে যেমন যমজ ভাইকে জীবন ছেড়ে চলে যাচ্ছিল দূরদেশে, আজও এরকমই হচ্ছে, তবে আজ একটু অদ্ভুতভাবে। অর্পণের শরীরের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে আসছে। গাড়ির এসি চললেও ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। বহু বছর আগে যখন ছোটবেলায় অর্পণ প্রথমবার একা দেশের বাইরে যাচ্ছিল, তখনও অর্পণের ঠিক এমনই এক অদ্ভুত অনুভূতি হয়েছিল। যমজ ভাইদের মধ্যে বুঝি এক অদৃশ্য সুতোর টান থাকে, একজন দূরে গেলে অন্যজনের শরীরও সেই খবর দিয়ে দেয়। কিন্তু আজকের এই শারীরিক অস্থিরতা যেন সেই স্মৃতিকেও হার মানাচ্ছে। জীবনেরও ঠিক এমন হয়। অর্পণ ড্রাইভ করতে করতে বুঝতে পারল এই অবস্থায় দীর্ঘপথ পাড়ি দেওয়া ঝুঁকিপূর্ণ। শহরের কোলাহল ছাড়িয়ে হাইওয়ের এক নির্জন জায়গায় সে গাড়িটা রাস্তার পাশে থামালো। বুকটা ধরফর করছে। মন শান্ত করার জন্য পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে ধরালো সে। জানালার কাঁচ নামিয়ে এক দীর্ঘ টান দিতেই শীতল বাতাস এসে ওর মুখে লাগল। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি ট্যুরিস্ট মাইক্রোবাস অর্পণের গাড়ির পাশে এসে গতি কমালো। জানালার পাশে অর্পণের সেই পরিচিত অবয়ব দেখে গাড়ির ভেতরে থাকা তরুণ তরুণীদের মাঝে হুলুস্থুল পড়ে গেল।
আরে ওটা কি অর্পণ খান না? গায়ক অর্পণ খান? একজন চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যেই মাইক্রোবাস থেকে জনাচারেক পর্যটক নেমে এলো। অর্পণ অপ্রস্তুত হয়ে সিগারেটটা আড়াল করার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে ওরা ওর জানালার কাছে পৌঁছে গেছে। অর্পণ স্যার, অবিশ্বাস্য! এই নির্জন রাস্তায় আপনাকে এভাবে পাবো ভাবিনি। উচ্ছ্বসিত হয়ে বলল এক তরুণী। অর্পণ ম্লান হেসে নিজেকে সামলে নিল। আসলে ভাইকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়েছিলাম, একটু বিশ্রাম নেওয়ার জন্য থামা। পর্যটকরা নাছোড়বান্ধা, তারা ডায়েরি আর ফোন এগিয়ে দিল। কেউ অটোগ্রাফ চাইল, কেউ বা সেলফি। অর্পণ অসুস্থতা সত্ত্বেও হাসি মুখে সবার সাথে ছবি তুলল। ওর মতো একজন জনপ্রিয় গায়কের কাছে ফ্যানদের আবদার ফেরানো কঠিন, কিন্তু প্রতিটি সেলফি তোলার সময় ওর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। পর্যটকরা বিদায় নিয়ে চলে যাওয়ার পর অর্পণ স্টিয়ারিংয়ের ওপর মাথা রেখে বড় বড় করে শ্বাস নিতে লাগল। বাসায় ফেরার পর অর্পণের জন্য এক বিশাল চমক অপেক্ষা করছিল। ড্রয়িং রুমে পা রাখতেই দেখল খুশির আমেজ। মিলাকে আজ হুট করে বরপক্ষ দেখতে এসেছিল। সব ঠিকঠাক থাকায় দেখাশোনার মাঝেই আংটি পরিয়ে বিয়ের কথা পাকাপাকি করে তারা চলে গেছে। অর্পণ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এক সপ্তাহের ব্যবধানে খান বাড়িতে একের পর এক বড় ঘটনা ঘটে যাচ্ছে। সে কিছুটা শকড হলেও মনে মনে খুব খুশি হলো যে মিলার একটা গতি হচ্ছে। অর্পণ ধীর পায়ে কিচেনের দিকে গেল। বেলা সেখানে কাজ করছিলেন। অর্পণ পেছন থেকে মাকে জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রাখল। মায়ার সাথে মায়ের মাথায় একটা চুমু খেল সে। বেলা ছেলের এই হঠাৎ এমন কোমল ব্যবহারে অবাক হলেন। তিনি অর্পণের চুলগুলো ভালোবেসে এলোমেলো করে দিয়ে পরম মমতায় ছেলের কপালে একটি চুমু খেলেন। মনে মনে ভাবলেন, আমার যমজ দুই ছেলে, কি ছিল আর কি হয়ে গেল। জীবন আর অর্পণ দুজনেই ছিল গাড়তেরা আর কড়া মেজাজের, কিন্তু হঠাৎ কিসের ছোঁয়ায় এরা দুজনের এমন তুলোর মতো নরম হয়ে গেল। বেলার চোখে আজ তৃপ্তির জল। জহুরা বিছানায় উবু হয়ে শুয়ে গভীর মনোযোগ দিয়ে কালপুরুষ উপন্যাসটি পড়ছিল, কিন্তু প্রথম পৃষ্ঠাতেই একটা বিশ্রী গালি চোখের সামনে আসতেই ওর মুখটা কুঁচকে গেল। বইটা ধপ করে বিছানায় রেখে দিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল সে। ভাবল, মানুষ এসব বই পড়ে কি আনন্দ পায় কে জানে। অথচ সে নিজেও বই লাভার। বই পড়ার মুডটা একদম নষ্ট হয়ে যাওয়ায় সে ভাবল আয়েশার বাসায় একবার ঘুরে আসা দরকার। কয়েকদিন হলো বন্ধুটার সাথে মন খুলে কোনো কথা হয়নি। জহুরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের এলোমেলো চুলগুলো ঠিক করে নিল। তারপর ঘর থেকে বেরিয়ে কিচেনে থাকা মা সালমা বেগমের কাছে গেল। সালমা বেগম তখন ব্যস্ত ছিলেন। জহুরা তার পাশে গিয়ে ঘাড় কাত করে বলল, মা, আমি একটু আয়েশার বাসায় যাব, ওর সাথে নোটস নিয়ে কিছু দরকার ছিল। সালমা বেগম মেয়ের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। জীবন বাড়িতে নেই বলে মেয়েটার মন যে খারাপ তা তিনি বেশ বুঝতে পারছেন। তিনি বললেন, আচ্ছা যা, কিন্তু বেশি দেরি করিস না, সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসবি। জহুরা খুশি হয়ে মায়ের গালে একটা চুমু দিয়ে রুমে এলো তৈরি হতে। রেডি হতে হতে আয়েশাকে কল দিল, কিন্তু ব্যস্ত দেখাচ্ছে। জহুরার বুঝে আসে না এই মেয়ে এত ব্যস্ত কেন আজকাল, কার সাথে এত কথা বলে, বিরক্তিকর। তারপর নিচে আসলো। জহুরা রেডি হয়ে নিচে আসতেই দেখল অর্পণ সোফায় বসে ফোন স্ক্রল করছে। জহুরাকে দেখে সে উঠে দাঁড়ালো। জীবন ভাই যাওয়ার আগে বলে গেছে জহুরা যেন এক মুহূর্তের জন্য নজর ছাড়া না হয়। বড় ভাইয়ের আমানত বলে কথা, এর খেয়ানত করার প্রশ্নই ওঠে না। অর্পণ চাবির রিংটা আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, চল, আমি তোকে ড্রপ করে দিয়ে আসি। জহুরা একটু অবাক হলেও খুশি মনে বাইকে উঠে বসল। মিনিট 10 মধ্যেই তারা আয়েশাদের বাড়ির গেটে পৌঁছে গেল। কিন্তু কলিং বেলের শব্দ শুনে আয়েশা যখন দরজা খুলল, অর্পণকে দেখে তার কলিজা যেন শুকিয়ে যাওয়ার জোগাড়। যে মানুষটা ফোনের ওপাশে গম্ভীর গলায় এক একটা কথা আর কয়দিন আগে রেস্টুরেন্টে আংটি পরিয়ে প্রপোজ করে এসেছে, তাকে হুট করে বাড়ির দোরগোড়ায় দেখে আয়েশা পুরোপুরি থতমত খেয়ে গেল। অর্পণ আয়েশার এই কাচুমাচু অবস্থা দেখে মনে মনে বেশ মজা পেল। সে আয়েশার চোখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে একটু দুষ্টুমি মাখা হাসল। আয়েশা লজ্জায় আর ভয়ে এক মুহূর্ত অর্পণের চোখের দিকে তাকাতে পারল না। সে তাড়াতাড়ি নজর সরিয়ে নিয়ে জহুরাকে জড়িয়ে ধরল। নিজের অস্থিরতা ঢাকতে চড়া গলায় বলল, অবশেষে আসলি আমার বাড়িতে। সবসময় তো আমিই তোদের বাড়িতে যাই, আজ বুঝি মেঘনা চাইতেই জল আসলো। জহুরা হাসতে হাসতে ভেতরে ঢুকল, কিন্তু অর্পণ তখনও গেটে দাঁড়িয়ে। সে আয়েশার দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, মেসেজ দেখবে না আর কল ব্যস্ত থাকবে।
তা তো হবেই না, নজর কিন্তু আমার সব দিকেই আছে পেতনি। আয়েশা অর্পণের কথা শুনে আরও কুকড়ে গেল। সে জহুরার আড়ালে অর্পণকে একটা চোখ রাঙানি দেওয়ার চেষ্টা করল, কিন্তু অর্পণ ততক্ষণে বাইক ঘুরিয়ে স্টার্ট দিয়ে দিয়েছে। জহুরা আয়েশার ঘরে ঢুকেই ওর হাতের আঙুলের সেই নীল পাথরের আংটিটা খেয়াল করল। জানালার রোদে পাথরটা হিরোর মতো চিকচিক করছে। জহুরা আয়েশার হাতটা এক ঝটকায় টেনে ধরে চোখ কপালে তুলল। বাবা, আংটি তো সাধারণ লাগছে না রে। ওই আয়েশার মায়ের বাচ্চা হেঙ্গা হয়ে গেল নাকি গোপনে? কার সাথে তলে তলে টেম্পো চালাচ্ছিস বলতো? জহুরা এক নাগারে প্রশ্নবাণ ছুটতে লাগল। আয়েশা প্রথমে আমতা আমতা করে লুকানোর চেষ্টা করলেও জহুরার জেরার মুখে বেশিক্ষণ টিকতে পারল না। সে খুব অস্বস্তিতে পড়ে মাথা নিচু করে ফিসফিসিয়ে সব বলে দিল। কিভাবে ডিজিটাল প্রেম শুরু হয়েছিল আর অর্পণ কিভাবে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ওকে প্রপোজ করেছেন। আয়েশার কথাগুলো শুনে জহুরা কয়েক মুহূর্তের জন্য একদম বরফ হয়ে গেল। চোখের পলক পড়ছে না, নড়াচড়াও করছে না। তার নিজের অর্পণ ভাই যে হুট করে এভাবে মজনু হয়ে উঠবে তা জহুরার কল্পনারও বাইরে ছিল। সে অনেকটা রোবটের মতো যান্ত্রিক গলায় বলল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বোন। তলে তলে টেম্পো যে এত দূর স্টেশনে গিয়ে থামবে আমি তো ভাবতেও পারিনি। জহুরা এক লহমায় জীবন ভাইয়ের সেই জান্দ্রেল কথাগুলো মনে করল, যেখানে সে সব সময় অর্পণের কাছ থেকে জহুরাকে দূরে রাখতে চাইত। গল্প আর আড্ডার শেষে যখন জহুরা বাড়ির দিকে রওনা দিল, তখন ওর মাথায় কেবল আয়েশা আর অর্পণ ভাইয়ের রসায়নটা ঘুরপাক খাচ্ছে। জহুরা মনে মনে হাসল আর ভাবল, জীবন ভাই শুনলে তো রেগে আগুন হয়ে যাবে। কিন্তু বেচারি জহুরা জানেই না যে ওর সেই জান্দ্রেল স্বামী এরই মধ্যে সব জেনে বসে আছে এবং সবুজ সংকেতও দিয়ে দিয়েছে। আয়েশা তখন কিচেনে। জহুরা চলে যাওয়ার পর থেকে ওর মনটা একটু ছটফট করছে। সে রান্নার কাজে মাকে সাহায্য করছে ঠিকই, কিন্তু ওর সবটুকু ধ্যান পড়ে আছে ড্রয়ারে লুকিয়ে রাখা সেই নীল পাথরের আংটিটার দিকে। মায়ের সাথে তরকারি কাটতে কাটতে আয়েশা বারবার অন্যমনস্ক হয়ে পড়ছিল। ওর মা একবার জিজ্ঞেসও করলেন, কিরে আয়েশা, আজকে শরীর খারাপ? রান্নায় লবণ দিতে গিয়ে চিনি দিচ্ছিস কেন? আয়েশা চমকে উঠে তাড়াতাড়ি সামলে নিয়ে বলল, না না মা, এমনি, আসলে পড়ার চাপ তো, তাই মাথা ঘুরছে। ঠিক তখনই ওর ফোনের নোটিফিকেশন টোনে বেজে উঠল অর্পণের সেই পরিচিত কোড মেসেজ। আয়েশা আর চোখে স্ক্রিনে দেখল অর্পণ লিখেছে, কি গো পেতনি, আমার ভাবিকে তো ঠিকঠাক মতো বিদায় দিলে, এখন একটু নিজের হবু বরের দিকে নজর দেবে? আয়েশা ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসল। ওর মনে হলো জীবনটা হঠাৎ করেই যেন কোনো রূপকথার সিনেমার মতো পাল্টে গেছে। ওদিকে জহুরা বাড়িতে ফিরে নিজের ঘরে আসতেই দেখল জীবন ভাইয়ের দুবাই থেকে করা কয়েকটা মিসড কল। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো সেই জান্দ্রেল অথচ মায়াবী কণ্ঠ। কোথায় ছিলে পিচ্ছি? তোকে না বলেছি বাড়ি গেলে আমাকে জানাবি? জহুরা ভয় আর ভালোবাসার মিশ্রণে এক অদ্ভুত শিহরণ অনুভব করল। সে গদগদ হয়ে কল করল, কিন্তু গেল না। মন খারাপ করে ভয়েস দিল, জানেন জীবন ভাই, অনেক কিছু হয়েছে, আপনি প্লিজ কল করুন, কথা বলবো আমি। জহুরা ভয়েস মেসেজটা পাঠিয়ে ফোনের দিকে চাতক পাখির মতো চেয়ে রইল। কয়েক মিনিটের মাথায় ফোনের স্ক্রিনে জীবন ভাইয়ের কল ভেসে উঠল। কল রিসিভ করতেই ওপাশ থেকে সেই পরিচিত গম্ভীর কণ্ঠস্বর। কি হয়েছে শুনি? এত অস্থির কেন? আর কার কথা বলবি বলেছিলে? অর্পণের? জহুরা অবাক হয়ে গেল। আপনি আপনি কিভাবে জানলেন জীবন ভাই? অর্পণ ভাই আর আয়েশার ব্যাপারটা কি আপনাকে কেউ বলেছে? জীবন ওপাশ থেকে একটু হাসল, তবে সেই হাসিতে বরাবরের মতোই এক আধিপত্য মেশানো আধিজাত্য। সে শান্ত গলায় বলল, আমি সবে জানি পিচ্ছি। অর্পণ আমাকে এয়ারপোর্টে যাওয়ার পথে সব বলেছে। এখন বল, তোর দিন কেমন গেল? আমার কথা কি একবারও মনে পড়েছে, নাকি বান্ধবীর সাথে আড্ডা দিতে দিতে বরকে ভুলেই গিয়েছিলে? জীবন ভাইয়ের এই বর শব্দটা শোনা মাত্রই জহুরার বুকের ভেতরটা কেমন করে উঠল। জীবন ভাইয়ের অনুপস্থিতি, তার সেই জান্দ্রেল শাসন আর হুটহাট আদরের অভাবটা আজ জহুরাকে বড্ড ডিসি পোড়াচ্ছে। জীবন ভাইয়ের কণ্ঠটা আজ কেমন যেন বড্ড মায়াবী শোনাচ্ছে। জহুরা কথা বলতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। একরাশ একাকিত্ব আর বিরহ ওকে মুহূর্তেই গ্রাস করে নিল। সে আর নিজেকে সামলাতে পারল না, ফোপাতে ফোপাতে কেঁদে ফেলল। জীবন ওপাশ থেকে জহুরার কান্নার শব্দ শুনে অস্থির হয়ে পড়ল। জহু, কাঁদছিস কেন? এই শোন, কথা বল। জহুরা কোনো উত্তর না দিয়ে শুধু ফুপিয়েই যাচ্ছে। জীবন আর দেরি করল না। অডিও কল কেটে দিয়ে সাথে সাথে ভিডিও কল দিল।
স্ক্রিনে জহুরার লাল হয়ে যাওয়া চোখ আর ভেজা মুখটা দেখে জীবনের বুকের ভেতরটা যেন হাহাকার করে উঠল। দুবাইয়ের ঝলমলে হোটেলের রুমে বসে থাকা জীবনকে আজ বড় বেশি অসহায় লাগছে। সে ফোনের ক্যামেরার একদম কাছে মুখ নিয়ে এলো। তার চোখে মুখে এখন আর সেই জাঁদরেল ভাবটা নেই, আছে এক তীব্র ভালোবাসা। জীবন খুব নিচু স্বরে অসহায় চোখে তাকিয়ে বলল, তোর এই কান্না দেখলে যেমন কলিজাটা ফেটে যাচ্ছে বউ। আমি তোকে বকাচকা করেই ঠিকই, কিন্তু তোর এই চোখের জল দেখার ক্ষমতা আমার নেই। একটু শান্ত হবেচ্ছে, আমি তো আছি, এই তো আর কয়েকটা দিন। জহুরা চোখের জল মুছতে মুছতে স্ক্রিনে থাকা জীবনের প্রিয় মুখটার দিকে তাকালো। জীবন ফোনের স্ক্রিনে আঙুল বুলিয়ে জহুরার চোখের জল মোছানোর ব্যর্থ চেষ্টা করল। একটু হাস। জীবন ভাই, হোয়াট ভাই? একমাত্র স্বামী তোর, ভাই না বলে অন্য কিছু ডাক। জহুরা লজ্জা পেল। সে অন্যভাবে কখনোই পারবে না। যার ডেকে অভ্যস্ত তা কি মুছা যায় নাকি? সে লজ্জা পেয়ে ক্যামেরার থেকে মুখ লুকালো। জীবনের শরীর ক্লান্ত অনেক, গায়ের শার্ট খুলতে খুলতে বললেন, যত পারিস লোকা, একদিন তো আমি আসবো বউ। জীবন জহুরার লজ্জারাঙা মুখটা ফোনের স্ক্রিনে দেখে এক অদ্ভুত তৃপ্তি পেলেন। জহুরা ওড়নার খুঁট আঙুলে জড়াতে জড়াতে মাথা নিচু করে আছে। জীবন হোটেলের বিছানায় হেলান দিয়ে আরাম করে বসলেন। তারপর একে একে গায়ের শার্টের বোতামগুলো খুলে ফেললেন। তার সুঠাম উন্মুক্ত বুকটা স্ক্রিনে দেখে জহুরা দ্রুত চোখ সরিয়ে নিল। জীবন একগাল হেসে খুব গম্ভীর অথচ মাদকতা মেশানো গলায় বললেন, চোখ সরাচ্ছিস কেন পেচ্ছে? আমি তোর স্বামী, আমার দিকে তাকা। নাকি 7 দিন না দেখতে দেখতে আমাকে পর করে দিবে? জহুরা বিড়বিড় করে বলল। আপনি এত বেপরোয়া কেন জীবন ভাই? কেউ দেখে ফেলে কি ভাববে? জীবন অট্টহাসিতে ফেটে পড়লেন। আরে ধুর, আমার রুমে আমি আর আমার বউ, এখানে কে দেখবে? আর শোন, তুই আমাকে ভাই বলে ডাকলে আমার খুব পিত্তে চলে। রুমে যখন আমরা একা থাকি তখন অন্য কিছু বলে ডাকতে পারিস না? নাকি ফিরে এসে হাতে কলমে শেখাতে হবে? জহুরা এবার একদম লাল হয়ে গেল। সে থতমত খেয়ে বলল, কি সব বলছেন? যান আপনি ঘুমান গিয়ে। জীবন জহুরার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে গলার স্বর নিচু করে বললেন, ঘুমানো কি এতই সহজ? তোর এই তুলতুলে শরীরের ছোঁয়া ছাড়া আমার এই মস্ত বড় বিছানায় ঘুম আসছে না রে জহু। মনে হচ্ছে এখন প্লেন ধরে তোর কাছে চলে যায়। আচ্ছা, তোকে যে আদর করেছিলাম সে কথা মনে পড়লে কি এখনও তোর হাড়গোড় কাঁপে? তোকে না আজ একদম খেয়ে ফেলতে মন চাচ্ছে। জহুরা লজ্জায় এবার ফোনটাই বালিশের নিচে লুকিয়ে ফেলল। ফোনের ওপাশ থেকে জীবনের হাসির শব্দ শোনা যাচ্ছে। জীবন আবার বললেন, লুকা যত পারিস লুকা। 1 সপ্তাহ পর যখন ফিরবো তখন এই ফোন থাকবে না আমাদের মাঝে। তখন তো কি ওনার আড়াল থেকে বের করে কিভাবে নাস্তানাবুদ করে ছেড়ে দেখিস, তৈরি থাকিস। জহুরা ফোনটা কানে চেপে ধরে ফিসফিস করে বলল, আপনি একটা আস্ত নির্লজ্জ জীবন ভাই। তাড়াতাড়ি ফিরে আসুন। আপনার এই আজে বাজে কথাগুলো না শুনলে আমারও ভালো লাগছে না। জীবন একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললেন, এই তো লাইনে আসছিস, সাবধানে থাকিস আমার কলিজাটা। শুভরাত্রি। কলটা কেটে দিয়ে জহুরা বুকের ওপর ফোনটা চেপে ধরে অনেকক্ষণ শুয়ে রইল। জীবনের এই ভালোবাসা মেশানো বেপরোয়া কথাগুলোই এখন তার বেঁচে থাকার একমাত্র সম্বল। জীবন দূরে থাকলেও তার গলার সেই গম্ভীর সুর আর অধিকার খাটানো কথাগুলো জহুরার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে দিয়ে গেল। জীবন আর জহুরার দূরত্ব যেন তাদের ভালোবাসাকে আরও বেশি গাঢ় করে তুলছে। এটাই ভালোবাসার নিয়ম হয়তো। দূরত্ব বাড়লেই যে কোনো সম্পর্ক আরও গাঢ় হয়ে যায়। যেমন জীবন আর জহুরা তার প্রমাণ। অন্যদিকে অর্পণ তখন ড্রয়িং রুমের সোফায় শুয়ে এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়েছিল। ড্রয়িং রুমের আলো নেভানো, শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় অন্ধকারটা আরও রহস্যময় লাগছে। অর্পণের শরীরটা আজ বড্ড অবাধ্য হয়ে উঠেছে, কিন্তু মনটা পড়ে আছে ফোনের স্ক্রিনে। সে আয়শার মেসেজের অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে আছে। মেয়েটার কাছে অর্পণের থেকে তার কাজ বড় মনে হচ্ছে। কখন বলল, একটা কাজ করে আসছি স্বামী, একটু অপেক্ষা করুন। শেষ উধাও। আগামীকাল অর্পণের কেরিয়ারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রয়েছে। বড় একটা কনসার্টে তাকে পারফর্ম করতে হবে। সে জানে আগামীকাল রিহার্সাল আর স্টেজ পারফরমেন্স নিয়ে সে এতটাই ব্যস্ত থাকবে যে তার এই প্রেয়সীকে এক মুহূর্তের জন্যও সময় দিতে পারবে না। টুং করে ফোনটা বেজে উঠতেই অর্পণ এক ঝটকায় ফোনটা হাতে নিল। আয়শার মেসেজ, গায়ক সাহেব কি ঘুমিয়ে পড়লেন, নাকি আমার ভুলে অন্য নারীকে নিয়ে নতুন কোনো সংসার করতে চাইছেন, তাকে নিয়ে স্বপ্ন দেখছেন? অর্পণ মুচকি হাসল। সে অসুস্থতা ভুলে সে দ্রুত টাইপ করল, পেতনি সাহেবা, অপসরা তো একজনেই যে আমার সাথে সবসময় থাকে।
শোনো, কাল আমার একটা বড় প্রোগ্রাম আছে, সকাল থেকে রাত পর্যন্ত হয়তো একদমই সময় দিতে পারবো না তোমাকে। রাগ করো না কিন্তু। আয়েশা ওপাশ থেকে সাথে সাথে ইমোজি পাঠিয়ে লিখল, বাহ, প্রেয়সীকে সময় দেবেন না? তা প্রোগ্রামটা কোথায়? আমাকে কি নিয়ে যাবেন? আপনার গান সামনাসামনি কখনো শুনিনি। অর্পণ একটা দীর্ঘশ্বাস ফেলল। সে আয়েশাকে এই ভিড়ের মধ্যে নিয়ে যেতে ভয় পায়। যদি কেউ চিনে ফেলে, যদি কোনো অশান্তি হয়,